2026-এর ঈষৎ উষ্ণ এই সন্ধ্যায়, উষ্ণ বলছি তার কারণ তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার জন্য কটা দিন একটু কমেছে। আমরা এই বছরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে প্রথমবার কথা বলবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কি কি গুরুত্বপূর্ণ বিষয় শুরুতে একটুখানি বলে দিই বিষয়গুলো, এবং তারপরে আমরা আস্তে আস্তে বিষয়গুলো ইলাবরেটলি কথা বলবো বিষয়গুলো নিয়ে। একদম প্রথমেই আমরা কথা বলবো মৌসম বেনজির নূর স্যারের সহকর্মী সতীর্থ। তিনি তার পুরনো দল কংগ্রেসে ফিরে এসেছেন। দল বদলের এই আবহে এই ঘটনা কেন ব্যতিক্রমী সেটা আমরা পরে সেই নিয়ে আলোচনা অবশ্যই করছি। তামান্না খাতুন, বারবার করেই আমরা এই চ্যানেলে দেখাচ্ছি কারণ মেইন স্ট্রিম মিডিয়া এই ঘটনা কিন্তু স্ক্রিন টাইম পাচ্ছে না। তামান্না খাতুনের মা আত্মহত্যা চেষ্টা করার পরে তাকে কিন্তু কলকাতায় নিয়ে আসতে হয়েছে। ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেদিন কৃষ্ণনগরে সভা করতে গিয়েছিলেন সেদিন তড়িঘড়ি পুলিশ, অভিযোগ হচ্ছে তড়িঘড়ি পুলিশ অসুস্থ সাবিনাকে স্থানান্তরিত করে দেন যাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সঙ্গে দেখা না করতে পারেন। কি ভয়ঙ্কর অভিযোগ, আপনি ভাবতে পারছেন? এটা নিয়ে অবশ্যই কথা বলবো। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা, ছাত্র সংগঠন এসএফআই, তারা কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু জয় ছিনিয়ে আছে, এটা নিয়ে অবশ্যই কথা বলবো। এবং বিভিন্ন জায়গায় ট্রাম ডিপোর জমি খুব কম টাকায় বেচে ফেলা হচ্ছে, যে টাকা রাজ্যের কোষাগারে আসতে পারতো খুব কম টাকায়, অর্থাৎ আমি আপনি বঞ্চিত হচ্ছি। এরকম একাধিক বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং বাকিটা আমি জানি না কি নিয়ে কথা বলবো, কারণ স্যারের সঙ্গে কথা বলতে গেলে বিষয় থেকে বিষয়ান্তরে যেতে হয়। একদম প্রথমেই স্যার যে বিষয়টা আসতে চাইবো, তামান্নার মায়ের বিষয়টা। কলকাতায় ভদ্রমহিলা, এই কাছেই হসপিটালে, আমি নিরাপত্তার খাতিরে নাম করছি না। সেদিন কি ঘটেছিল ঠিক স্যার? না, সেদিন কৃষ্ণনগরে আমার একটা মিটিং ছিল। সরকারি কর্মচারীদের ওদের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভা। তা আমি পৌঁছানো মাত্রই সেখানকার যারা সংগঠক এবং বেশ কিছু আইনজীবী বললেন যে আপনি আসছেন এটা শুনে সকালবেলা এখানকে তড়িঘড়ি করে পুলিশ তামান্নার মাকে সরিয়ে নিয়ে গেছে। কেন? একজন মানুষ, তিনি তার একটা শিশু কন্যাকে হারিয়েছেন মানে তাকে খুন করা হয়েছে, সেই আঘাতটা তিনি সহ্য করতে পারছেন না। তিনি বিচারের জন্য বিচার প্রার্থী, এবং একটা অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা যে তাকে টাকা দিয়ে কেনা যায়নি, তাকে টাকা দিয়ে কেনার চেষ্টা হয়েছিল। তিনি দেখতে পেলেন যে আসল যারা অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা ওকে থ্রেট করছে। পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, আমি দেখলাম সংবাদপত্রে বলছেন আমরা খুঁজে বেড়াচ্ছি। এটা কোনো যুক্তি হলো? সেই সমস্ত গুন্ডারা এত ক্ষমতাশীল, তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। অসংখ্য অপরাধী ঘুরে বেড়াচ্ছেন, প্রকাশ্যে তাহলে ঘুরে বেড়াচ্ছেন। এইটাই হচ্ছে যে এই যেহেতু অপরাধীরা শাসক দলের সঙ্গে যুক্ত, শাসক দলের প্রত্যক্ষ ছত্রছায়ায় অপরাধীরা তাদের কাজকর্ম করে বেড়াচ্ছেন, সেই জন্য পুলিশ হয়তো লোক দেখানোর ভঙ্গিতে খুঁজে বেড়াচ্ছে। মানে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনি আমায় খুঁজে বেড়াচ্ছেন, এই খেলাটা চলছে। এটা এবং অ্যাবসকন্ড দেখানো তো খুব সহজ কাজ। এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমি বারবার বলি যে এই সমস্ত প্রশাসনে যারা আছেন তারা কিন্তু আইনের কাছে দায়বদ্ধ। তাদের জীবন জীবিকা নির্ভর করছে সাধারণ মানুষের করের দেয়া টাকায়। তারা কোনো মন্ত্রীর কাছে দায়বদ্ধ নন। যতক্ষণ না এই অনুভূতিটা, এই উপলব্ধিটা তাদের হচ্ছে, ততক্ষণ তারা কিন্তু জনগণের সেবা করতে পারবেন না, এবং তারা এই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়েই থাকবেন যে তারা শাসক দলের দালালি করছেন। এর থেকে পুলিশ প্রশাসন বেরিয়ে আসুন, জনগণের স্বার্থে, নিজেদের পেশার স্বার্থে, নিজের পরিবারের সম্মানের স্বার্থে। কেন তার পরিবারের পরিজনকে কিন্তু তাদেরও পরিজনরা বলবে এ কি রে, এইটা বুঝতে হবে। সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তামান্না মায়ের মতো অনেক মা কিন্তু পর্দার আড়ালে আত্মহত্যা করছেন, ধর্ষিতা হচ্ছেন, চোখের জল ফেলতে ফেলতে জীবন শেষ করে দিচ্ছেন। স্যার একটা অন্য ঘটনা, মানে এই সঙ্গে আমার অনেক পুরনো ঘটনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা, পুলিশের সম্মানের কথা আপনি বললেন, অনুব্রত মণ্ডলের ঘটনা মনে পড়ছে স্যার। তাহলে পুলিশের যদি সম্মান, প্রাতিষ্ঠানিকভাবে সম্মান থাকতো, আমি ডিউটি আইসি কে বলছেন। আমি পুলিশ মন্ত্রী, তার কি ভূমিকা হওয়া উচিত ছিল? যে তিনি তো অভিভাবক, যে আমার দপ্তরের কর্মরত অফিসারকে একজন এই ধরনের কুৎসিত ভাষায় কথা বলছেন, দেখেছেন পুলিশ মন্ত্রীর কোনো রিয়াকশন?
যার ফলে এই পুলিশ দপ্তর, সরকারি প্রশাসন, এদের মধ্যেও যে সুস্থ চেতনা সম্পন্ন মানুষ আছেন, যাদের সঙ্গে আমার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা হয়, কথা হয়, তারাও তাদের দুঃখ বেদনার কথা বলেন। তারা বলেন, স্যার আমাদের মুক্ত করুন, কবে এই দুঃসহ পরিবেশ থেকে আমরা মুক্ত হব। অর্থাৎ তাদের উপরে এমন চাপ যে তারাও সেই চাপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এটা গণতন্ত্রের পক্ষে একটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। এই ঝোঁকটা এই রাজ্য থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলো একইভাবে পরিচালিত হচ্ছে। এই রাজ্য থেকে শিক্ষা নিয়ে এই রাজ্য থেকে শিক্ষা নিয়ে, তার কারণ তারা দেখেছেন যে একটা বাম প্রভাবিত রাজ্যে যদি আমরা একটা শিখণ্ডী খাড়া করে এইরকম একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমরা সরাসরি কি করতে পারবো। এটাকে ওদের একটা গবেষণাগার করেছেন, RSS গবেষণাগার করে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত শিক্ষা পাচ্ছেন সেটাকে তারা তাদের সরাসরি যেখানে তারা আছেন আরো ক্রূরভাবে প্রয়োগ করছেন। স্যার, আমরা খুব বিশ্বস্ত সূত্র থেকে, অবশ্যই সে কথা এখানে রিভিল করবো না, অফ দ্য মাইক আপনাকে বলবো, খবর পাই যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দুটো আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সরাসরি নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা দলের মধ্যে, পরিবারের মধ্যে, পরিবারিত এবং একটা দল এবং একটা সরকার, এবং রাজ্য সরকারের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ নন। সেখানে সেখানে এই বিভাজন, এটাকে কিভাবে দেখছেন? না, এটাই তো পরিকল্পনা। সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে থেকে সেই প্রতিষ্ঠানটাকে স্বৈরতান্ত্রিক কাজে কিভাবে ব্যবহার করা হয় সেই গবেষণাটা কিন্তু হয়েছে, এবং তার যে অব্যর্থ পরিণতি, সেই পরিণতির কুফলটা পশ্চিমবঙ্গ ভুগছে আজকে। এটা উপলব্ধি করতে হবে, এবং দেখবেন এদের প্রত্যেকটা কাজকর্ম, কথাবার্তা, এটা একেবারে RSS নেতাদের কথাবার্তার যেন প্রতিচ্ছবি বলা যেতে পারে। স্যার, আপনার নির্বাচনী ক্ষেত্র, মানে আমি যাদবপুরের কথা বলছি, যাদবপুর লোকসভা, সেখানে বারুইপুরে আমরা একটা র্যাম্প দেখলাম। ব্রিগেডে এর আগে র্যাম্প দেখেছিলাম, আবার র্যাম্প দেখলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনজন মানুষকে তিনি হাঁটালেন এবং বললেন যে তাদেরকে নির্বাচন কমিশন ভুয়ো দেখিয়েছে, মৃত দেখিয়েছে। এই যে অভিনবভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ, একে আপনি কিভাবে দেখছেন? এটা কোনো প্রতিবাদী নয়, এটা হচ্ছে প্রকৃতপক্ষে জনগণকে মোহগ্রস্ত করা, চাকচিক্য, ধাক বাদ্যি দিয়ে একটা জনসভার জন্য র্যাম্প তৈরি করা। এই টাকা কে দিচ্ছে? এই টাকা দিচ্ছে তো কর্পোরেট হাউস। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা, যাতে সমৃদ্ধ হয়েছে মমতা এবং মোদি উভয়ে। ইলেকট্রাল বন্ড সাংবিধানিক কোড বলে দিয়েছেন অসাংবিধানিক, কিন্তু এখন আবার কর্পোরেট ট্রাস্টের মারফতে টাকা পাচ্ছেন। আমাদের বুঝতে হবে যে এই কর্পোরেট হাউস এদের টাকা দিচ্ছে কেন। নিশ্চয়ই কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষা করছেন বলে। আর কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষা করা মানে এই সাধারণ মানুষের স্বার্থ বিরোধিতা করা। এই সোজা অঙ্কটাকে বুঝতে হবে আমাদের, এবং সেটা কর্পোরেট হাউসের স্বার্থ রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষ যেন বিক্ষুব্ধ না হন, সেই জন্য তাদের দোল দেওয়া হয়। দেখছেন না, এটা আমি সংসদে বলেছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমরা চতুর্থ বৃহত্তর অর্থনীতি, কিন্তু 80 কোটি মানুষকে আমার বিনা পয়সায় খাবার দিতে হচ্ছে। এই যে একটা অদ্ভুত দ্বিচারিতা। তুমি যদি শক্তিশালী অর্থনীতি হবে, তোমার দেশের মানুষ তোমার কৃপার উপর নির্ভর করবে কেন? তাহলে তো তাদের স্বকীয় ক্ষমতার বলেই তাদের জীবিকা অর্জন করতে পারবে। এই যে ভাতা দেওয়া হচ্ছে, যে ভাতার প্রয়োজনটা কি? আমি যদি কাজ দিতে পারি, আমার দেশের মানুষ তো কাজ করতে চান। আসলে সেই মানুষটাকে নির্ভর করতে হবে এই অনুদানের ওপর। আর যে অনুদান দিচ্ছে সে বলবে যে আমার কথা না শুনলে অনুদান পাবে না। এটা হচ্ছে গরিব দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে রাজনৈতিক ফায়দা লোটা। স্যার, আমি একটু বিরোধিতা করি আপনার, কারণ একজন মানুষকে, ধরুন একজন শিক্ষক, তাকে বেতন দিতে 50,000 টাকা খরচ হয়। সেই টাকায় আমি 50 জনকে 1000 টাকা করে ভাতা দিতে পারবো। তো আমার ক্ষেত্রে তো দ্বিতীয়টাই লাভজনক বেশি, তো নিয়োগ করবো কেন? কোনটা সামাজিকভাবে কোনটা গুরুত্বপূর্ণ? সরকারে থাকার জন্য তো রাজ্য সরকার এই পথটাকে বেছে নেবে। সেটা সরকারে থাকাটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিকভাবে আমার দায়িত্ব হচ্ছে সমাজকে শিক্ষিত করা, সমাজের মানুষকে চিন্তা করতে প্রাণিত করা, এবং সেভাবেই সমাজকে শক্তিশালী করা। সেটা যখন করা যাচ্ছে না, তখন বুঝতে হবে সরকার কিন্তু তার যে
করণীয় কর্তব্য সেই পালনটা করছে না। সরকার কিন্তু তার করণীয় কর্তব্য হচ্ছে ভারতবর্ষের সংবিধানের যে নির্দেশিত পথ, সেই পথ অনুযায়ী কার্যক্রম নেওয়া। ভারতবর্ষের নির্ধারিত পথ কি? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন। তুমি তো সেই জন্যই ভোট পেয়েছো, তুমি সে কাজটা করছো না, তুমি উল্টো কাজটা করছো। স্যার, কুলদীপ সেনগারের ঘটনার পরে কি মনে হচ্ছে? দেখুন, আমি ওটাকে বলি কুলাঙ্গার। আমি আরেকটা দেখবেন, আমার ভালো লাগছে, আমি বহুদিন থেকেই বলে আসছি যে মানুষের আন্দোলনের তীব্রতা যদি না থাকে, তাহলে কিন্তু এই সমস্ত দুর্বৃত্তরা যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন যে কোনো কারণেই হোক, তারা তাদের এই ক্ষমতা বলে মানুষকে ক্রমশ ক্রমশ অত্যাচার করে যাবেন। আজকে জনগণের বিক্ষোভের ফলেই কিন্তু ওই সেঙ্গারের জামিনের আদেশটা বাতিল হয়েছে। জনগণের বিক্ষোভের ফলে আরাবল্লী সম্পর্কে সুপ্রিম কোর্টকে সুমোটো নিতে হয়েছে। জনগণের বিক্ষোভ হচ্ছে বলেই অঙ্কিতার ব্যাপার নিয়ে এখন মানুষকে নতুন করে ভাবতে হচ্ছে। এই জনগণের বিক্ষোভ আছে বলে এনডিটিভির মতো মিডিয়া সাংবাদিককে, মন্ত্রীকে বলতে হচ্ছে ভদ্রভাবে কথা বলুন। এই সম্পূর্ণটা হচ্ছে যে মাটি যখন উত্তাপ তৈরি করছে মানুষের আন্দোলনের, তার প্রতিক্রিয়াটা সবার উপরেই পড়ে। আমিও তাই চাই প্রত্যেক ক্ষেত্রেই মানুষের আন্দোলনের তীব্রতা বাড়ুক। স্যার, অমিত শাহের ছেলে অত্যন্ত ভালো ক্রিকেট প্রশাসক এবং অমিত শাহ নিজেও রাজনৈতিক পিচটা খুব ভালো বোঝেন, খুব ভালো ব্যাটিং করেন। এরকম নড়বড়ে লাগলো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গতে অমিত শাহকে এরকম নড়বড়ে লাগলো কেন? আসলে কথা হচ্ছে তো, অমিত শাহরা চান যে মমতাই থাকুক। মমতা থাকলেও ওদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই সাধিত হবে। এখন বিরোধিতা করতে হয় কেন? বিরোধিতা করতে এই জন্যেই যাতে বিরোধী পরিষদটা অন্য কোনো রাজনৈতিক শক্তি দখল না করতে পারে। সেজন্য একটা মুখে বিরোধিতা থাকে, কিন্তু মূলগতভাবে মমতাই থাক, এটাই ওদের কাম্য। তাই ওই প্রশ্নের জবাবে তিনি প্রায় থমকে গিয়েছেন এবং কোনো রকম সদুত্তর দিতে পারেন। স্যার, শুভেন্দু অধিকারী কি বিজেপিতে কি হচ্ছে সেটা আপনার পক্ষে বলা সম্ভব না, কিন্তু আমি আপনার ধারণাটুকু স্যার একটু বোঝার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী কি একটু ব্যাকফুটে? কারণ দিলীপ ঘোষকে আবার এইভাবে ফোর ফ্রন্টে নিয়ে আসা, এইসব এবং দিলীপ শুভেন্দুর যে দ্বৈরথ, সে তো এইসব দলের কে কখন কোথায় থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এরা তো কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে চলেন না। এদের নাগপুর থেকে যা নির্দেশ দেবে সেই নির্দেশই কার্যকর হবে। আর এখন দেখুন, শিশির বাবুর মতো একজন অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, তিনি বিজেপিতে এলেন। যে শিশির বাবু প্রায় হাতে ধরে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। এই বললেন গলবস্ত্র হয়ে ক্ষমা চেয়েছি। নন্দীগ্রাম সিঙ্গুরের যে সর্বনাশ, সেই সর্বনাশ করার ক্ষেত্রে শিশির বাবুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে তারা বিজেপি গেলেন। তো তেমন তৃণমূল আর বিজেপির মধ্যে মৌলিক পার্থক্যটা কি? কিছু পার্থক্য না, একই জায়গায় দাঁড়িয়ে আছেন তারা। স্যার, এবার আমি মৌসম বেনিজের প্রশ্নে আসবো। আপনি আমাকে বলছিলেন কিছু, যতটুকু বলা যায়, এর আগে আপনার সঙ্গে কি কথোপকথন হয়েছে? দেখুন, গত এই যে অধিবেশন হলো, তখনই মৌসুমের সঙ্গে যখন আমার দেখা হলো, কথায় কথায় মৌসুম বললেন যে দাদা, আপনাদের সময় কিন্তু এইরকম ধর্মীয় মারামারি ছিল না, এত সাম্প্রদায়িক চিন্তা ছিল না, অনেক ভালো ছিলাম। আসলে ওরাও বুঝতে পারছেন তো, ওদের একটা পারিবারিক ঐতিহ্য আছে। বারকাত গনি খান চৌধুরী আমাদের প্রবল প্রতিপক্ষ ছিলেন, কিন্তু সেই প্রতিপক্ষ লড়াই হয়েছে কিন্তু রাজনৈতিক কারণে। সমাজ জীবনে এরকম বিচ্ছিন্নতা তৈরি করা, বিভাজন তৈরি করা, সমাজ জীবনে নিরাপত্তাহীনতা তৈরি করা, এটা যে কোনো সুস্থ মানুষকে কষ্ট দেবে। সেই জন্যে হয়তো মৌসুম কষ্ট পেয়েছেন, উপলব্ধি করেছেন, তার পারিবারিক ঐতিহ্য ফিরে এসছেন। ওকে আমি অভিনন্দন জানাই। স্যার, এখানে আমার দল বদলের আবহে এই প্রশ্ন, পার্নো মিত্র দল বদল করেছেন, তাপস রায় বরানগর নিয়ে কথা হচ্ছে, আমি সেটার জায়গায় গেলাম। কিন্তু একটি বিরোধী দল যার সেই অর্থে কোনো অস্তিত্ব নেই, সেখানে মৌসুম বেনিজের ফিরে আসছেন, তাহলে কি বিরোধী রাজনীতির আবহে একটা নতুন একটা আশার সঞ্চার হচ্ছে? নিশ্চয়ই ওটা বুঝতে পারছেন যে ভারতবর্ষকে যদি রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, তাহলে ধর্মনিরপেক্ষ শক্তিকেই দৃঢ় হতে হবে, তাদের আরো বেশি সংঘবদ্ধ করতে হবে। মৌসুমের পক্ষে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হওয়া সম্ভব না, কিন্তু ওর পারিবারিক ঐতিহ্য বজায় রেখে কংগ্রেস অন্ততপক্ষে, তাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকলেও তারা ধর্মনিরপেক্ষ দল হিসেবেই কিন্তু মানুষের কাছে গৃহীত। কংগ্রেসের একটা ঐতিহ্য আছে, তো কংগ্রেসের মধ্যে অনেক আরএসএস পন্থী ছিলেন, আজও আছেন, কিন্তু তথাপি মূল কংগ্রেসের যে ধারা, সেই ধারাটা কিন্তু ধর্মনিরপেক্ষতার পক্ষে। সেক্ষেত্রে মৌসুম ফিরে এসেছেন, ভালো। স্যার, একদম শেষ প্রসঙ্গে যাব, যে আমাদের এই বিভিন্ন জায়গায় টালিগঞ্জ থেকে শুরু করে অনেক দিনের ঘটনা কিন্তু মানুষের সামনে বারবার নিয়ে আসতে হয়, কারণ মেন স্ট্রিম মিডিয়া দেখায় না, আমাদের দায়িত্ব দেখানো। 172 কোটি টাকায় 1000 কোটি টাকার ওপর যেখানে
দাম হতে পারতো 172 কোটি টাকায় ট্রাম্প রিপোর্ট জমি, সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। বিপুল লাভ হচ্ছে কর্পোরেটের এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি বলবেন? এই রাজ্য সরকার মানুষের সাধারণ সামাজিক নৈতিক অধঃপতন ঘটিয়েছে শুধু নয়, তারা মানুষকে প্রকৃতপক্ষে নিঃস্ব করে দিয়েছে। সরকারি সম্পদকে শুধুমাত্র দলীয় স্বার্থে এবং কিছু ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। সরকারি সম্পদ নিশ্চয়ই প্রয়োজন মতো হয়তো অর্থ উপার্জনের জন্য বিক্রি করতে হয়, কিন্তু সেটা চূড়ান্ত মূল্য পাওয়ার জন্য, সর্বোচ্চ সম্ভাব্য লাভের জন্য। কিন্তু সেটা ওরা করছেন না। সর্বোচ্চ লাভের দিকে নেই, ওরা গোটা রাজ্যটাকে দেনাগ্রস্ত করে ফেলেছেন। এই ঋণ মেটাবার কোনো রাস্তা নেই। এই সমস্ত সম্পদকে ব্যবহার করা যেত, কিন্তু ওদের টিকিয়ে রাখবার জন্য রিয়েল এস্টেট হাউস যারা ওদের ফান্ড দেয়, সেই রিয়েল এস্টেট হাউসের কাছে জমি ওদের অল্প দামে বিক্রি করতেই হচ্ছে। স্যার একদম আরেকটা প্রশ্ন একটু করে নিতে হবে, সেটা হচ্ছে দুর্গা অঙ্গন, নিউ টাউন আবার জমি অধিগ্রহণ। এর আগের দিন আপনার সঙ্গে আমার ওভার টেলিফোন যখন কথোপকথন হয়েছে, 2011 ভোটের আগে ইস্যু ছিল যে কোথায় কারখানা হবে, কোথায় হসপিটাল হবে, কোথায় কেমিক্যাল হাব হবে, এখন হচ্ছে কোথায় মন্দির হবে, কোথায় মসজিদ হবে। গৌতম দেব আবার আসরে নামলেন, সেই গৌতম দেব, এবং আবার সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসরে নামছেন হাইকোর্টে, সরকারের বিরুদ্ধে মামলা করবেন। বিষয়টা একটু যদি ইলাবোরেটলি বলেন। দেখুন, অনেক বড় সংকট হচ্ছে আজকে ওইখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা রাস্তায় নেমে বলছেন আমাদের এখানে মসজিদ ছিল, সেই মসজিদটাকে ব্যবহার করতে পারছি না জনস্বার্থের নাম করে, সেখানে এখন মন্দির হচ্ছে। এটাকে একটা পরিকল্পিত বিভাজনের, কেন করছেন মুখ্যমন্ত্রী? তাহলে আরএসএস লোক সংখ্যালঘু তোষণ করতেন। না না, আরএসএস তার নির্দেশ দিয়েছে না। এখন গোটা দেশ জুড়ে হিন্দুত্ববাদীকে আরো 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 বেশি প্রশ্রয় দিতে হবে, আরো আরো বেশি উত্তেজিত করতে হবে। মুখ্যমন্ত্রী যেখানে এভাবে ফেজ পড়ে ইফতারে যাওয়া, হ্যাঁ, দুধেল গাই বলা, সেটা তো তিনি করেছেন একটা পরিস্থিতিতে যখন তাদের বিভ্রান্ত করার প্রয়োজন ছিল। আজকে তিনি দেখছেন আমার জমি শক্ত হয়ে গেছে, এবং আজ আরএসএস চাইছেন সরাসরিভাবে হিন্দুত্ববাদীরাই প্রাধান্য পাক। মানে বিজেপিকে দিয়ে হচ্ছে না, তৃণমূলকে বিজেপি দিয়ে। যদি হচ্ছে না, তৃণমূলকে সামনে রেখে করে আপনি আদালতে মুভ করছেন এটা নিয়ে। বটে, তো যেতেই হবে। আমি তো যখনই কোনো ঘটনা অসাংবিধানিক মনে হয় আদালতে যাই। আদালতে বহু মামলা পেন্ডিং আছে এইসব বিষয়ে। একটা মামলায় আমরা জিতেছিলাম, যে ইমাম ভাতা বাতিল হয়েছিল। আগামী দিনে এই সমস্ত মামলা শুনানি হলে আমার ধারণা সব বাতিল। স্যার গৌতম দেব যে বললেন প্রাক্তন হয়ে গিয়েছেন, গৌতম দেবের এই কথা মানে আপনি এর আগে বহুবার বলেছেন যে তৃণমূল বিজেপি ঝড়ে উড়ে যাবে। আপনিও কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়ে যাচ্ছেন? আমি প্রাক্তন হয়েছি কি বর্তমান আছে আমি তো পরিস্থিতি না বলতে বলবো না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে মানুষ ভয়ানকভাবে বিক্ষুব্ধ এবং উত্তেজিত। সেই মানুষ সংগঠিত হওয়ার চেষ্টা হচ্ছে, এবং কমিউনিস্ট পার্টির ছেলেমেয়েরা, নতুন প্রজন্ম, তারা আপ্রাণ চেষ্টা করছেন। শ্রমিক কৃষকেরা আপ্রাণ চেষ্টা করছেন। অতএব মানুষ বিকল্প, এবং যেটাই হচ্ছে মানুষের মূল চিন্তা হওয়া উচিত যে ধর্মনিরপেক্ষ শক্তিকেই আবার নতুন করে প্রশাসনে মাথায় আনতে হবে, দৈনন্দিন জীবনে শান্তি আনার জন্য। স্যার 2026 চলে এলো, আর হাতে গোনা কয়েকটা মাস তারপরেই নির্বাচন। প্রথম সাক্ষাৎকার আপনার সঙ্গে এই বছরের, কি ভাবছেন, কি বুঝছেন, কি ফল হতে পারে? আমি ফলাফল কি হবে আমি তো জ্যোতিষের মতো আগাম অবশ্যই কিছু নয়। বলতে পারি না। আমি যেটা বলতে চাই এবং বলিও সেটা হচ্ছে, নিজেদের যদি বাঁচাতে চান, প্রজন্মকে যদি সুরক্ষা দিতে চান, তাহলে অবিলম্বে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে জোটবদ্ধ হন। ধর্মীয় মৌলবাদকে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছেন বিজেপি এবং তৃণমূল আমাদের রাজ্যে, বিশেষ করে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাজ্যের শাসন ক্ষমতা তার হাতে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা কি অ্যাড্রেস করবেন? এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হচ্ছে ধর্মীয় মৌলবাদ। সেই ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে রামমোহন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এদের যে ঐতিহ্যের ভাবধারা, সেটাকে নতুন করে মানুষের জনজীবনে প্রতিষ্ঠিত করা। মানে আপনি সাংস্কৃতিক পুনর্মূল্যায়ন মানে পুনর্নির্মাণের কথা বলছেন? একেবারে মানুষের চিন্তা চেতনার মধ্যে জনগণের ঐক্য। ধর্ম ব্যক্তিগত আচরণ, ধর্ম কখনো সামাজিক আচরণ হতে পারে না, সমষ্টিগত আচরণ হতে পারে না। অনেক ধন্যবাদ। আমরা বোঝার চেষ্টা করলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমরা বিকল্পের কথা বলি তো অনেক মানুষ তাকে বলছেন, বামপন্থীদের মধ্যে অনেককেই বলছেন, বামপন্থীদের বিরুদ্ধে একটা কথা শোনা যায় যে বামপন্থীরা মুখের রাজনীতি করেন না, তারা বলেন আমরা নীতির রাজনীতি করি, নেতার রাজনীতি করি না। কিন্তু অসংখ্য নাম, এবং তার মধ্যে অন্যতম প্রধান নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে সাধারণ মানুষ, অনেক মানুষ বাসে, ট্রামে, অ্যাকচুয়ালি ভার্চুয়ালি
তাকে বিকল্প হিসেবে দেখতে চাইছেন। তিনি বিকল্প হলে আপনার জন্য কি ভাববেন সেটা আপনাদেরকে জানানোর দায়িত্ব আমাদের। চেষ্টা করলাম জানানোর। এরকম আরও আপডেট কন্টেন্টসের জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল।